আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আমরা চলতরিৎ শুরু করছিলাম। সো আজকে চলতরিত্রের অ্যাকচুয়ালি সেকেন্ড লেকচারটা। আজকে আমরা ছোট ছোট অনেক কিছু দেখব। মানে হচ্ছে অ্যাকচুয়ালি চলতরিৎ এই চ্যাপ্টারটায় আমরা গাণিতিক সমস্যায় ঢোকার আগে এই ছোটখাটো অনেক কিছু দেখে নিতে হবে। তো আমরা আজকে ছোট ছোট বেশ কিছু জিনিসপত্র দেখব। আমার যতটুকু খেয়াল হয় গত ক্লাস পর্যন্ত আমি আসলে আপনাদেরকে যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে যে আসলে চলতরিৎ কাকে বলে, চলতরিতের সংজ্ঞাটা পড়িয়েছিলাম এবং সেই সাথে আপনাদেরকে আমি ভোল্টেজটা দেখাইছিলাম যে আসলে ভোল্টেজের প্লাস মাইনাস, ধনাত্মক এবং ঋণাত্মক পোলারিটি বলতে কি বোঝানো হয় এবং ইলেকট্রনটা কোন দিক থেকে কোন দিকে যাবে আর তড়িৎ প্রবাহের দিক কোন দিক থেকে কোন দিকে হবে, এই জিনিসপত্রগুলো নিয়ে গত ক্লাসে মোটামুটি ডিটেইলসে আলোচনা হয়ে গেছিল। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে একটা ব্যাটারি বা কোষের সঙ্গে যদি কোনো একটা রোধ যুক্ত থাকে তখন ওই রোধের আচরণগুলো আমরা দেখব। সো মানে আমি এখনো আপনাদেরকে বর্তনীতে সম্পূর্ণরূপে ঢুকাবো না, আমি ছোট ছোট কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব যাতে এই ছোট ছোট কম্পোনেন্টগুলো যখন আমরা বুঝবো তখন আস্তে আস্তে বড় জিনিসপত্রগুলো আমরা হাত দিতে পারি। সো চলেন আমরা শুরু করি আজকে। আজকে আমি প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে কোষের তড়িৎচালক শক্তি বা ইএমএফ দিয়ে এবং সেখান থেকে বেশ কিছু জিনিসপত্র আমরা পড়ব। তাহলে তড়িৎচালক শক্তি, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। এখন ইএমএফ কাকে বলে গতদিন আমি বুঝাচ্ছিলাম যে একটা বর্তনীর এক বিন্দু থেকে শুরু করে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ এনার্জি বা শক্তি লাগে সেটাকে আমরা ইএমএফ বা তড়িৎচালক শক্তি বলি। সুতরাং একটা বর্তনীতে আমার যদি এরকম হয় যে কোনো একটা কোষ আছে, এই কোষ একটা রোধের সঙ্গে সংযুক্ত, তাহলে কোষের ওমা আমার এখানে একটা জিনিস অফ করে দিতে হবে, আজকে ইনক্লুসিভ অফ করতে হবে, না হলে আমি ক্লাস নিতে ঝামেলায় পড়বো। ওকে, দেখেন আমার একটা কোষ আছে, এই কোষের তড়িৎচালক শক্তি যদি ই হয়, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। দেখেন ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, তাহলে তড়িৎ প্রবাহ হবে কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, মানে কারেন্ট এভাবে ফ্লো করার কথা, এটা আই। তাহলে এই রোধটা যদি আর হয়, আমরা জানি ভোল্টেজ ভি ইকুয়ালস টু কারেন্ট আই ইনটু রোধ আর, এটা তো আমরা ক্লাস 9-10 পড়ে আসছি। তাহলে এখানে যে ই আছে, ই ইকুয়ালস টু আই ইনটু আর। এটা হচ্ছে আদর্শ কোষের জন্য। মানে যদি আমরা একটা কোষকে আদর্শ কোষ হিসেবে ধরে নেই, আইডিয়াল কোষ বলে ধরে নেই, সেক্ষেত্রে আমরা যে কোষ থেকে যে ভোল্টেজের সাপ্লাইটা আসবে সেই সাপ্লাইটাই কে পাবে? রোধ পাবে। তাহলে রোধের মধ্যে দিয়ে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহ হয় এবং রোধের মান যদি আর হয়, রোধের মধ্যে যে ভোল্টেজ সেটা কত হবে? আই আর। তাহলে এই রোধ ভোল্টেজটা কোথা থেকে পাচ্ছে? অবশ্যই কোষের কাছ থেকে পাচ্ছে। তাহলে রোধ যদি কোষের কাছ থেকে ভোল্টেজটা পেয়ে থাকে সেক্ষেত্রে রোধের ভোল্টেজ আই আর ইকুয়ালস টু হবে কার ভোল্টেজ? কোষের ভোল্টেজ। কিন্তু এটা তো আইডিয়াল সিনারিও, আমি বলেই নিচ্ছি এটা কি আইডিয়াল, মানে আদর্শ একটা কোষ হলে এটা হবে। আমার এখন সব কোষ কি আদর্শ কোষ হবে? অবশ্যই না। কিছু কিছু কোষ আছে যারা আদর্শ কোষ হবে না। তাহলে আদর্শ কোষ যদি না হয় সেক্ষেত্রে যেটা হবে সেটা আমরা দেখব। সুতরাং যদি আদর্শ কোষ না হয় সেক্ষেত্রে যেটা হবে সেটাকে বলা হয় হচ্ছে আমার হারানো ভোল্টেজ বা নষ্ট ভোল্টেজ। সো কোষের অভ্যন্তরীণ রোধ তার মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ সেল। আমরা একটা কোষের ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ দেখব। এখন অভ্যন্তরীণ রোধটা কি জিনিস সেটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি, ব্যাখ্যা করি। একটা কোষ ইএমএফ কোথা থেকে পায়? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। একটু চিন্তা করি যে আমরা একটা কোষ তার ইএমএফটা কোথা থেকে পাচ্ছে।
আমরা যে কোনো কোষ যখন তৈরি করি, কোষের মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থ দেওয়া হয়। তো রাসায়নিক পদার্থ যখন দেওয়া হয় তখন তার মধ্যে তড়িৎ রাসায়নিক বিক্রিয়া ঘটে। আর তড়িৎ রাসায়নিক বিক্রিয়া যখন ঘটে, সে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, প্রদান করে। যখনই ইলেকট্রন চলাচল করতে শুরু করবে, সেখান থেকে আমি আসলে তড়িৎচালক শক্তিটা পেয়ে যাচ্ছি। তার মানে যে কোনো তড়িৎ রাসায়নিক কোষ বা কোষ যখন বুঝাই, তখন এটা তড়িৎ রাসায়নিক কোষ এমনিতেই হয়ে যায়। তাহলে তড়িৎ রাসায়নিক কোষগুলায় আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, আর বিক্রিয়ার মাধ্যমে অ্যাকচুয়ালি কি প্রডিউসড হচ্ছে, ইলেকট্রন প্রডিউসড হচ্ছে। সেই ইলেকট্রনের মাধ্যমে আমার অ্যাকচুয়ালি কি হচ্ছে, শক্তির প্রবাহ চলতেছে বর্তনীর মধ্যে। এখন কোষের ভিতর দিয়ে ইলেকট্রনটা যাওয়ার সময় তখনই কিন্তু একটা এনার্জি লাগবে। একটা জিনিস খেয়াল করেন, আমার এই যে কারেন্টটা ফ্লো করতেছে, কারেন্টটা তো শুধুমাত্র তারের মধ্যে দিয়ে, রোধের মধ্যে দিয়ে যে যাচ্ছে তা না, তাকে তো কোষের মধ্য দিয়েও যেতে হচ্ছে। এখন কোষের মধ্য দিয়ে যাওয়ার সময় যে পরিমাণ এনার্জিটা নষ্ট হবে, যে পরিমাণ এনার্জিটা ব্যয় হবে, সেটা কিন্তু বাইরের কোনো বস্তু পাচ্ছে না। ধরেন ফর এক্সাম্পল, আপনার কাছে একটা ব্যাটারি আছে, ব্যাটারির সঙ্গে একটা কোষ আছে। ব্যাটারির মধ্য দিয়ে ইলেকট্রন যাওয়ার জন্য একটা এনার্জি ব্যয় হবে। ওই এনার্জিটুকু আমার লাইটে তো লাগতেছে না, ওই এনার্জিটুকু যন্ত্রে তো আর পাচ্ছে না। সুতরাং কোষের মধ্য দিয়ে ইলেকট্রনটাকে ফ্লো করানোর জন্য বা তড়িৎ প্রবাহিত করার জন্য একটা শক্তি নষ্ট হয়ে যায়। এই যে শক্তিটা নষ্ট হয়, এই শক্তিটা নষ্ট হয় যে কারণে, তাকে বলা হয় কোষের অভ্যন্তরীণ রোধ। তাহলে কোষের ভিতরেও একটু বাধা বল আছে, যেটাকে আমরা অভ্যন্তরীণ রোধ দ্বারা কি করতেছি, সূচিত করতেছি। চলেন এখন আমরা এই অভ্যন্তরীণ রোধের ডিটেলসটা দেখব, যে অভ্যন্তরীণ রোধটাকে কিভাবে প্রকাশ করা হয় এবং অভ্যন্তরীণ রোধ থাকলে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন গুলা কেমনে করা হয়, সেই জিনিসগুলো আমরা একটু দেখবো এখন ইনশাল্লাহ। ওকে, চলেন তাহলে আমরা শুরু করি অভ্যন্তরীণ রোধ দিয়ে। ওকে, আচ্ছা ইসমাইল হোসেন ভাইয়া, গতদিন পোলারাইজেশন নিয়ে বলছিলেন, ওটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। পোলারাইজেশন নিয়ে কিছু বলি নাই, আপনারা আসলে কথাগুলো ভুলভাবে বললে তো হবে না। পোলারাইজেশন তো অন্য জিনিস ভাইয়া। পোলারিটি নিয়ে বলতেছিলাম গতদিন, গতদিন আমি অ্যাকচুয়ালি পোলারিটি বলতেছিলাম, নট পোলারাইজেশন। পোলারাইজেশন সম্পূর্ণরূপে ভিন্ন জিনিস। পোলারাইজেশন হচ্ছে সমবর্তন, সমবর্তন হচ্ছে আলোর সঙ্গে জড়িত, এটা আমরা অনেক পরে পড়বো। আমি বলতেছিলাম যে পোলারিটি। সো গতদিন যেটা বুঝাইছি সেটা হচ্ছে যে, এইভাবে মাথায় রাখেন, যার পোলারিটি পজিটিভ এর মানে হচ্ছে ওর ভোল্টেজটা অন্যজনের থেকে বড়, যার পোলারিটি নেগেটিভ তার মানে ওর ভোল্টেজটা অন্যজনের থেকে ছোট। আপনি একটু কষ্ট করে, যারা বোঝেন নাই পোলারিটিটা, ভিডিওটা আর একবার দেখেন, একটু সময় নিয়ে দেখেন। কারণ আমি ওখানে অনেকগুলো এক্সাম্পল দিয়ে কোনটা প্লাস কোনটা মাইনাস বোঝানোর চেষ্টা করছি। সবগুলো এক্সাম্পল আরেকবার দেখেন, বুঝতে পারছেন? So, আমি বুঝাইলে আবার একই জিনিসই বলবো, একই কথা আমি বলবো, সেটা ভিডিওতেই আছে। সো ভিডিও থেকে কাইন্ডলি আরেকবার দেখেন, তারপরে ক্লিয়ার না হলে আমাকে জিজ্ঞেস করেন। আর জিনিসটা আবারও বলতেছি, ইটস নট পোলারাইজেশন। পোলারাইজেশন অন্য জিনিস। আমি ওই জন্য আসলে কমেন্ট দেখে বুঝতেছিলাম না যে আমাকে এখন পোলারাইজেশন পড়াইতে বলে কেন পোলাপান। পোলারাইজেশন তো পড়াবো আমি হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, মানে হচ্ছে ফিজিক্যাল অপটিক্স পড়ানোর সময়, অনেক দূরের ব্যাপার। ওকে, আসেন আমরা আজকের পড়ায় ঢুকি। সেটা হচ্ছে কোষের যে অভ্যন্তরীণ রোধ। তাহলে এই কোষের অভ্যন্তরীণ রোধটা হচ্ছে কোষের ভিতর দিয়ে ইলেকট্রনটাকে চালনা করার জন্য বা তড়িৎ প্রবাহিত করার জন্য আমার একটা এনার্জি নষ্ট হয়। তাহলে এই যে এনার্জিটুকু নষ্ট হচ্ছে, সেই এনার্জিটুকুকে আমি বলতেছি হারানো ভোল্টেজ। আর এই যে কোষের ভিতরে তাহলে একটা বাধা আছে, এই বাধাটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। সুতরাং আমরা এখন জিনিসটাকে এইভাবে চিন্তা করি, একটা বাহ্যিক রোধ, এটা হচ্ছে বাহ্যিক রোধ, এই আরটা হচ্ছে বাহ্যিক রোধ। আর এইখানে যে ব্যাটারিটা আছে, ধরেন এই পুরো অংশে ব্যাটারিটা আছে, এখানে আছে আমার ব্যাটারি ইউনিটটা, এখানে ব্যাটারি ইউনিটটা আছে। এবারে ব্যাটারির সঙ্গে তাহলে সংযুক্ত অবস্থায় একটা ছোট রোধ থাকবে, যে রোধটা আসলে ব্যাটারির ভিতরে রোধ, ব্যাটারির সঙ্গে সংযুক্ত অবস্থায় একটা রোধ আছে ছোট আর। এটা আসলে কার রোধ? এটা আসলে ব্যাটারিরই রোধ। ব্যাটারির সঙ্গে সংযুক্ত অবস্থায় একটা রোধ আছে, এটা আর কারণ এটা ব্যাটারির রোধ, পাশে আঁকা হয়, ছোট আর দিয়ে সূচিত করা হয়। এই ছোট আরটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। এখন আমি যদি এই যে দেখেন কোষের পোলারিটি নিয়ে চিন্তা করি, এটা হচ্ছে ধনাত্মক পোলারিটি, এটা ঋণাত্মক পোলারিটি। তার মানে কি,
প্লাস যেদিকে লিখছি সেদিকের ভোল্টেজটা বড়, মাইনাস যেদিকে লিখছি সেদিকের ভোল্টেজটা কি ছোট। এবার তাহলে বড় ভোল্টেজ থেকে ছোট ভোল্টেজের দিকে কারেন্ট ফ্লো করবে, এই যে কারেন্ট ফ্লো করবে আই। এখন দেখেন এই বর্তনীতে মোট রোধের পরিমাণ কত? দুইটা রোধ আছে, একটা হচ্ছে বাহ্যিক রোধ আর একটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ ছোট আর। এই দুইটা রোধ কিভাবে যুক্ত আছে? সিরিজে যুক্ত আছে। তাহলে মোট রোধ ইকুয়ালস টু আর প্লাস আর। তাহলে তড়িৎ প্রবাহ যেটা হবে সেটা যদি আই হয়, আই ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর। এই যে দেখেন অভ্যন্তরীণ রোধ থাকলে এইভাবে তড়িৎ প্রবাহ ক্যালকুলেট করতে হয়। অভ্যন্তরীণ রোধ যদি কোনো একটা বর্তনীতে থাকে তাহলে বাহ্যিক রোধ এবং অভ্যন্তরীণ রোধ যুক্ত করে দুইটাকে যোগ করে একত্রে মোট রোধের পরিমাণ নির্ণয় করতে হয়। তারপর মোট তড়িৎচালক শক্তিকে অভ্যন্তরীণ রোধ এবং বাহ্যিক রোধ সবগুলা রোধের মান দিয়ে ভাগ করে দিলে আমি তড়িৎ প্রবাহ পাবো। এইবার এই যে দেখেন অভ্যন্তরীণ রোধের মধ্যে একটা ভোল্টেজ ব্যয় হয়ে যাচ্ছে, আমরা এই ইকুয়েশনটা দেখি একটু। ই সমান আই আর প্লাস আই আর। এখন দেখেন বাহ্যিক রোধের মধ্যে আমি বাহ্যিক রোধে যেটা পাচ্ছি এই আয়ারটা কার মধ্যে যাচ্ছে? বাহ্যিক রোধে পাচ্ছি। তাহলে আয়ারটা হচ্ছে আমার কার্যকর ভোল্টেজ, এটা হচ্ছে লব্ধ কার্যকর ভোল্টেজ, মানে যে ভোল্টেজটা আমি কাজে পরিণত করতে পারতেছি। আর এই যে ছোট আর অভ্যন্তরীণ রোধের মধ্যে দিয়ে যে ভোল্টেজটা চলে যাচ্ছে এই ভোল্টেজটা তো কোনো কাজে লাগতেছে না। তাহলে ছোট আর ইন্টু আই এটাকে বলা হয় হারানো ভোল্ট বা নষ্ট ভোল্ট। এটাকে বলা হয় হারানো ভোল্ট বা নষ্ট ভোল্ট, যেটা নষ্ট হয়ে যাচ্ছে, ব্যয় হয়ে যাচ্ছে। সুতরাং আমরা অভ্যন্তরীণ ভোল্টেজ, হারানো ভোল্ট, নষ্ট ভোল্ট এই টার্মিনোলজি গুলা বুঝে ফেললাম। ঠিক আছে, ওকে। এখন তড়িৎচালক শক্তির পরে আমরা এবার যেটা যাব সেটা হচ্ছে রোধের শ্রেণী এবং সমান্তরাল সমবায়ে যাব। যে রোধ কতগুলা শ্রেণীতে যুক্ত করলে কি হবে, রোধ কতগুলা সমান্তরালে যুক্ত করলে কি হবে, এটা দেখব। এখন আমি এখানে আবার ভোল্টেজের ব্যাপারটা নিয়ে আসবো, আপনারা টেনশন করেন না। তো আমরা আবার ভোল্টেজের ব্যাপারটা আনবো। সো রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়, শুরু করি রোধের শ্রেণী সমবায় দিয়ে। দেখেন কতগুলা রোধ যদি পর পর যুক্ত থাকে একটার পরে আরেকটা, একটা, দুইটা, তিনটা, এবং এখানে একটাই কোষ যুক্ত আছে। আপাতত আমরা অভ্যন্তরীণ রোধ নিয়ে চিন্তা করব না, আমরা যখন থিওরি গুলা পড়বো তখন আমরা আইডিয়াল সিনারিও পড়বো, কারণ আইডিয়াল সিনারিও না পড়লে আপনাদের মাথায় প্যাচ লেগে পরে যে কিছু পারবেন না। সো আইডিয়াল সিনারিটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ নাই, এটা আদর্শ আচরণ। তাহলে অভ্যন্তরীণ রোধ যদি না থাকে বাইরে তিনটা রোধ আছে, R1, R2, R3। আলফিসানি ভাইয়া তারের রোধ কোন ধরনের রোধ? ভাইয়া তারের রোধ 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 তো রোধই, রোধে আবার কোন ধরনের রোধ আমি কোশ্চেনটা বুঝি নাই। যে কোনো রোধ, রোধ যা তড়িৎ প্রবাহ পরিবহনে বাধা দিবে তাই রোধ। সুতরাং এখানে কপারের তার হইলে কপারের তারের একটা রোধ আছে, অ্যালুমিনিয়ামের তার হলে অ্যালুমিনিয়ামের তারের একটা রোধ আছে। সো আসলে প্রশ্নটা ঠিক ক্ল্যারিফাইড না, তারের রোধ আবার কোন ধরনের রোধ। মানে আপনার তারে যখনই তড়িৎ প্রবাহ যাইতে যাবে, ইলেকট্রন যেতে যাবে, ইলেকট্রন অন্য পরমাণুগুলোর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে, আর সংঘর্ষে লিপ্ত হলে অ্যাকচুয়ালি রোধটা চলে আসে। ঠিক আছে, এখন দেখেন আমার এই যে কতগুলা রোধ সিরিজে বা শ্রেণীতে যদি যুক্ত থাকে পর পর, এখানে যেটা হবে বাইরে থেকে যে ভোল্টেজটা আমি দিচ্ছি, আমি এই এক্সাম্পলটা একটু অন্যভাবে তৈরি করি। মানে আর ওয়ান একটা জায়গা, R2 আর একটা জায়গা, R3 আর একটা জায়গা। সিরিজ মানে হচ্ছে আপনি একটা জায়গা শেষ করে আরেক জায়গায় যাবেন। সো কারেন্টটা যখন যাবে, কারেন্টটা এখান দিয়ে যাবে, এইভাবে যে ঘুরে আসবে। এখন একটা জিনিস খেয়াল করেন, আর1 রোধের মধ্য দিয়ে যাওয়ার সময় যেহেতু রোধ একটা বাধা দিবে, এই বাধাটা অতিক্রমের জন্য এইখানে একটা ভোল্টেজ ব্যয় করতে হবে আপনার কারেন্টটাকে। তাহলে আর1 রোধের মধ্যে সে ভোল্টেজ ব্যয় করতেছে কত? V1। এরপর R2 রোধে যাওয়ার সময় সে আরেকটা ভোল্টেজ ব্যয় করবে V2, তাহলে আরেকটা ভোল্টেজ ব্যয় করলো V2। R3 রোধের মধ্যে দিয়ে যাওয়ার সময় সে একটা ভোল্টেজ ব্যয় করবে V3। এখন আমার
এই যে তিনটা ভোল্টেজ আমি পাচ্ছি, মোট এনার্জি কত দিছি? ই এনার্জি দিছি না মোট এনার্জি? এই মোট এনার্জিটাই কয়টা ভাগে ভাগ হয়ে গেছে? তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। ও নিয়ামুল হাসান চৌধুরী উনি কমেন্ট করছেন রেজিস্ট্যান্স অফ ওয়্যার ইজ নেগলিজিবল। তাহলে আলফেসানি আপনার কোশ্চেন এখন বুঝছি যে নীলাকাশ ই এর জায়গায় কখন ভি বসবে এটা না এখনই টেনশন করেন না, পড়ে যান। মানে আপনার আগে দেখে যান, ডেভেলপমেন্ট হোক পরে। ই হচ্ছে কোষের জন্য ইলেকট্রোমোটিভ ফোর্স, আর ভি হচ্ছে কোন একটা তারের দুই প্রান্তের ভোল্টেজ বোঝানোর জন্য। আসবো, আস্তে আস্তে আসবো, ডোন্ট বদার। দেখেন আমার এখানে কোষ যে তড়িৎচালক শক্তি দিচ্ছে সেটা হচ্ছে ই, আর এই তড়িৎচালক শক্তিটাকে আমি তিন ভাগে ভাগ করে দিচ্ছি। কি কি তিন ভাগে ভাগ করতেছি? আরন রোধের জায়গায় সে দুই প্রান্তে যে বিভব পার্থক্য ভি1, আর2 এর জন্য ভি2, আর3 এর জন্য ভি3। এখন এইটা না লিখে আমি যদি ই এর জায়গায় ভি বসাই, কোনো সমস্যা আছে? সমস্যা নেই। সো ই আর ভি নিয়ে ডাজন্ট ম্যাটার। ই হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। সাধারণত কোষের ক্ষেত্রে আমরা ই ব্যবহার করি, আর যন্ত্রের ক্ষেত্রে ভি ব্যবহার করি। কিন্তু আপনি যদি কোষের ক্ষেত্রে ভি ব্যবহার করেন কোনোই প্রবলেম নাই। এখন দেখেন আমাদের এখানে এই যে ভোল্টেজটা, কোষের তড়িৎচালক শক্তি ই থেকেই ভি1, ভি2, ভি3 আসবে। এবার ভি1 মানে কি? আর1 রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, তার রোধ হচ্ছে আর1, তাহলে আই আর1 প্লাস আই আর2 প্লাস আই আর3। এখন আমি এই তিনটা রোধকে সরিয়ে একটা মাত্র রোধ বসাবো, তুল্য রোধ বসাবো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আর এস বসালাম, ই। এখন তুল্য রোধ কাকে বলে? তুল্য রোধ হচ্ছে যদি কোনো একটা বর্তনীতে অনেকগুলা রোধকে সরিয়ে আপনি একটা মাত্র রোধ এমন ভাবে বসান যাতে সেম অ্যামাউন্টের কারেন্ট এর মধ্যে দিয়ে যায়। আপনি অনেকগুলা রোধকে সরিয়ে একটা মাত্র রোধ বসাইছেন, এমন ভাবে বসাইছেন যাতে সেম অ্যামাউন্টের কারেন্ট এর মধ্যে দিয়ে যায়, তাহলে তাকে কি বলা হবে? তুল্য রোধ বলা হবে। এখন দেখেন এই যে আগেও বর্তনীতে কারেন্ট ছিল আই, এখনো বর্তনীতে কারেন্ট কত আছে? আই আছে। তাহলে আর এস টা কি আর1, আর2, আর3 এর তুল্য রোধ। এখন দেখেন তাহলে ই যেটা ভোল্টেজ ই ইকুয়ালস টু আই ইন্টু আর এস। তাহলে দুই ক্ষেত্রে ই সমান আই আর এস ইকুয়ালস টু আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি। তাহলে আর এস ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। সুতরাং এইটা হচ্ছে আমার কোষের শ্রেণী সমবায়। শ্রেণী বা সিরিজে যুক্ত থাকলে সবগুলা রোধের মধ্যে সমান প্রবাহ ঘটবে। তাহলে আমরা কিছু জিনিস মনে রাখি, ইম্পর্টেন্ট জিনিসপত্র। এক, শ্রেণী সমবায়ে সংযুক্ত প্রতিটি রোধের মধ্য দিয়ে সমান প্রবাহ যায়। সো আমি যদি শ্রেণীতে রাখি সবগুলা রোধের মধ্যে দিয়ে কি যাবে? সমান প্রবাহ যাবে। আর দুই নাম্বার হচ্ছে সবগুলো রোধের ভোল্টেজ যোগ করলে কোষের ভোল্টেজ পাওয়া যাবে। ওকে, নীল আকাশ, ফোকাস, তিনটা রোদ দিয়ে একই আই যাওয়ার কোনো যুক্তি আছে? যুক্তি থাকবে না কেন? আপনার একটা পানির পাইপ, পানির পাইপটা চিকন হোক আর মোটা হোক, একটা পাম্প দিয়ে পানি পাঠাইলে সেখান দিয়ে কি কম বেশি পানি যাবে নাকি একই পানি যাবে? একই পানি যাবে। সো কারেন্ট একই যাবে যদি সিরিজে থাকে। এখন খেয়াল করেন, এই যে দেখেন আরেকবার বলে দিচ্ছি, আমি একটা কোষের সঙ্গে তিনটা রোধ সিরিজে লাগাইছি। এখন এইখান থেকে একটা বদ্ধ বর্তনীতে ইলেকট্রনের প্রবাহ কি ভিন্ন হবে? পানির প্রবাহ পানির পাইপ দিয়ে একই বর্তনীতে পানির পাইপ দিয়ে পানির প্রবাহ ভিন্ন হওয়ার কোনো কারণই নাই। তাহলে পানির প্রবাহটাকে আমরা যদি ইলেকট্রনের প্রবাহ চিন্তা করি বা তড়িৎ প্রবাহ চিন্তা করি, তিনটা রোধ দিয়ে কি যাবে? সেম অ্যামাউন্টের কারেন্ট যাবে।
তো আশা করি যুক্তিটা ধরতে পারছেন। এখন আসেন আমরা শ্রেণী সমবায়ের পরে সমান্তরাল সমবায় যাব। রোধের সমান্তরাল সমবায়। আচ্ছা, আপনাদেরকে আমি একটা ডায়াগ্রাম দেখাই। বুঝতে পারছি, সমস্যা নেই। দেখেন একটু স্লোলি আগাই। প্রশ্নটা যেহেতু করছেন তিনটা রোধ দিয়ে একই আই যাওয়ার কোনো যুক্তি আছে কিনা, এইটা না বুঝলে কোনোভাবেই বোঝানো সম্ভব না। দেখেন ধরেন একটা পাইপ, পাইপটার এক জায়গায় চিকন, এক জায়গায় মোটা, আর এক জায়গায় বেশি মোটা। সো পাইপটা ধরেন এরকম পাইপ, পানির পাইপ। সো এই পাইপ দিয়ে পানি ইন হচ্ছে, পানি ঢুকতেছে। আর এই মোটা পাইপ, এখান দিয়ে পানিটা আউট হচ্ছে, পানিটা বের হচ্ছে। তাহলে পানির সাপ্লাই ঢুকতেছে একদিক দিয়ে, বের হচ্ছে আরেক দিক দিয়ে। এখন মোটা পাইপ হোক চিকন পাইপ হোক, যা ইচ্ছা হোক, তাহলে এখানে পাইপটা বেশ মোটা, এখানের পাইপটা মোটা, এরপরে পাইপটা চিকন হয়েছে, এখানে যে পানি আর পাইপ আরো মোটা হয়ে গেছে। তার মানে কি এইখানে রোধটা একটু কম, এখানে রোধটা বেশি, এখানে রোধ খুবই কম, তাহলে এখানে রোধ বেশি, এখানে রোধ খুবই কম, আর এখানে রোধ কম। যত চিকন তত ওইখান দিয়ে পানি যেতে বাধা পাবে। এখন দেখেন আপনার তিনটা যদি পরস্পর সংযুক্ত করে রাখেন, পানির যে ফ্লো, এই ফ্লো কি ভিন্ন হওয়া পসিবল? কখনো কখনোই পসিবল না। একই পরিমাণ পানি ফ্লো করবে, তিনটা নলের মধ্যে দিয়ে কি পরিমাণ পানি ফ্লো করবে? একই পরিমাণ। এবং সেই ফ্লো যদি একই হয়, কারেন্টের ফ্লোটাও একই হবে, ইলেকট্রনের ফ্লো, অনেকগুলো রোধ যদি সিরিজে থাকে তাহলে সেম অ্যামাউন্ট অফ ইলেকট্রন ফ্লো করবে। ওকে, এখন আসেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সমান পরিমাণ পানির প্রবাহ হবে। সমান পরিমাণ পানি নলের প্রতিটি অংশের মধ্য দিয়ে যাবে। সুতরাং সিরিজে থাকলে কারেন্ট সবসময় কি যাবে? একই যাবে। তাহলে পানির প্রবাহটাকে আমরা তড়িৎ প্রবাহ চিন্তা করি। পানির প্রবাহ, এটাকে আমরা চিন্তা করি তড়িৎ প্রবাহ। ওকে, আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছেন। সো প্রশ্ন থাকলে করে ফেলেন, সমস্যা নাই। হয়তো বা আমি ডিরেক্টলি তৎক্ষণাৎ অ্যান্সার দিব না, পরে অ্যান্সার দিতে পারি, বাট কনফিউশন গুলো ক্লিয়ার করে নিন। চলতরিৎ চ্যাপ্টারটাই একটু মানে হচ্ছে কি, কনসেপ্ট গুলো আপনাদের বইয়ে ওইভাবে মানে সবকিছু না ডিটেইলসে বোঝানো কষ্টকর। এখন আসেন আমরা রোধের সমান্তরাল সমবায়ে যাব। রোধের সমান্তরাল সমবায়, রোধের সমান্তরাল সমবায়। দেখেন আমরা যখন সমান্তরাল সমবায়ে থাকবো, তখন ধরেন এইখানে একটা কোষ আছে, এই কোষটার ভোল্টেজ হচ্ছে ই। এখন আমরা ওই যে দেখেন কোষের ভোল্টেজ, ইলেকট্রোমোটিভ ফোর্স বোঝানোর জন্য কি ব্যবহার করতেছি? ই ব্যবহার করতেছি। আর রোধের ভোল্টেজ বোঝানোর জন্য ডিরেক্টলি ভি ব্যবহার করতেছি, যাতে দেখে বোঝা যায় কোনটা কোষ আর কোনটা হচ্ছে যন্ত্র বা রোধ। এখন আমি এখানে দুটো রোধ রাখবো, ধরেন এই বিন্দু থেকে এই বিন্দুতে দুইটা রোধ রাখবো। এবার একটা জিনিস খেয়াল করেন, এই বিন্দুর একটা ভোল্টেজ আছে, এই বিন্দুর একটা ভোল্টেজ আছে। আপনি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি একটা রোধকে যুক্ত করেন, এই রোধটা হচ্ছে আর1, এই রোধটা হচ্ছে আর2। দেখেন তো, আর1 রোধের এক প্রান্ত কোষের এক প্রান্তে, আর2 রোধের এক প্রান্ত কোষের আর এক প্রান্তে যুক্ত। তাহলে আর1 রোধের দুই প্রান্তে যে ভোল্টেজ, সেটা কিন্তু ই পাবেন। সিমিলারলি আর2 রোধের দুই প্রান্তেও কি পাবেন? ওই ভোল্টেজ ই পাবেন। কারণ কি, আর2 এর এক প্রান্ত ই এর এক প্রান্তে যুক্ত, আর এক প্রান্ত ই এর আরেক প্রান্তে যুক্ত। তাহলে সমান্তরাল রোধ যদি হয়, সমান্তরাল সংযোগে, সমান্তরাল সংযোগে সংযুক্ত প্রতিটি রোধের,
দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হয়। সো যতগুলো রোধ আছে প্রত্যেকটার দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে? সমান হবে। তাহলে R1 এর দুই প্রান্তে যে বিভব পার্থক্য পাবো, R2 এর দুই প্রান্তে সেই একই বিভব পার্থক্য পাবো আমরা। এখন একটা জিনিস খেয়াল করি, আমি না এই জিনিসটা আপনাদেরকে একটু ডিফারেন্টলি বুঝাবো। ধরেন একটা পানির পাইপ দিয়ে পানি যাচ্ছে, এটা একটা পানির পাইপ, এই পানির পাইপ দিয়ে পানি যাচ্ছে, এই পাইপটা দুই ভাগে ভাগ হয়ে গেল, দুই ভাগে ভাগ হয়ে গেল, এখানে একটা পাইপ, এখানে একটা পাইপ। সো দুই ভাগে যদি ভাগ হয়ে যায়, যে পানির প্রবাহটা আসতেছে, পানির প্রবাহ তড়িৎ প্রবাহ হিসেবে যদি দেখি, এই আইটা ভাগ হয়ে দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা আয়ন আর একটা I2। তাহলে আয়ন এবং I2 যোগ করে কি আমি আই পাবো না? তাহলে সমান্তরাল সংযোগে যদি আমি থাকি, এইখানে যে কারেন্ট আই আসবে, এই আইটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, এটা হচ্ছে আয়ন, এটা হচ্ছে I2। তাহলে মোট কারেন্ট আই ইকুয়ালস টু আয়ন প্লাস I2 হবে। আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পারছেন যে এই যে দেখেন আমি নিচে পানির পাইপ ভাবতেছি, এটা হচ্ছে পানি যাচ্ছে, তাহলে পানিটা যখন যাচ্ছে, এই যে দুই ভাগে যদি নল ভাগ হয়ে যায়, দুইটা নলের মধ্য দিয়ে যে পানিটা যাচ্ছে, সেই পানির মোট পরিমাণ হচ্ছে ভাগ হওয়ার আগের পানির প্রবাহের সমান। সুতরাং সমান্তরাল সংযোগে যে বাহুগুলো আছে, সবগুলা বাহুর তড়িৎ প্রবাহ যোগ করলে আমি বাহুগুলা ভাগ হওয়ার আগের তড়িৎ প্রবাহ পাবো, তার মানে আই সমান আয়ন প্লাস I2 হবে। এখন I1, এই যে R1 রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, R1 এর দুই প্রান্তের ভোল্টেজ কত? ই, রোধ কত? R1, তাহলে E/R1 প্লাস E/R2। এখন দেখেন একটু আগে আমি তুল্য রোধের বেলায় বলছি, যদি কতগুলো রোধকে সরিয়ে এমন একটা রোধ বসানো হয় যাতে করে মোট প্রবাহ একই থাকে। আগে যাচ্ছিল মোট প্রবাহ কত? দেখেন আগে বর্তনীর মোট প্রবাহ ছিল কিন্তু আই, এই যে বর্তনীর মোট প্রবাহটা হচ্ছে আই, বর্তনীর মোট প্রবাহ আগে আই ছিল। এখনো বর্তনীর মোট প্রবাহ কত থাকতে হবে? আই থাকতে হবে, যদি আমার রোধটাকে কি বলতে হয়? তুল্য রোধ বলতে হয়। দেখেন আরেকবার রিপিট করতেছি, যদি কতগুলা রোধকে আমি একটা মাত্র রোধ দ্বারা রিপ্লেস করি, সরায় দেই, কিন্তু এমন ভাবে সরাই যাতে বর্তনীর মোট প্রবাহ অপরিবর্তিত থাকে, তাহলে ওই যে রোধটা, যে রোধ দিয়ে অন্য রোধগুলোকে সরানো হয়েছে, তাকে বলা হয় তুল্য রোধ। আমি সংজ্ঞাটা একটু পরে লিখবো, বাট তার আগে দেখেন এই যে আরপি, তুল্য রোধের জন্য কারেন্ট আই ইকুয়ালস টু E/RP। তাহলে আই দুইটা যেহেতু সমান, E/RP ইকুয়ালস টু E/R1 প্লাস E/R2। সুতরাং 1/RP ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2। এবার তাহলে আমাদের কিন্তু দেখেন সিরিজ এবং সমান্তরাল সমবায় হয়ে গেল। এবার আমি একটু তুল্য রোধের সংজ্ঞাটা লিখে দিই। সো তুল্য রোধ কাকে বলে? তুল্য রোধের সংজ্ঞাটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ। কতগুলি রোধ সরিয়ে যদি একটি মাত্র রোধ বসালেও বর্তনীর মোট প্রবাহের কোনো পরিবর্তন না হয়, তাহলে ওই রোধটিকে তুল্য রোধ বলে। এখন তুল্য রোধ নিয়ে আপনাদের এই চ্যাপ্টারে প্রচুর কাজকর্ম করার আছে। অ্যাকচুয়ালি তুল্য রোধ যদি আমরা ঠিক মতো না বুঝি, সেক্ষেত্রে আমরা
বর্তনীর যে আচরণ সেটা বুঝবো না, বর্তনীর তড়িৎ প্রবাহ, ভোল্টেজ, পাওয়ার এগুলা বের করতে পারবো না। সো তুল্যরোধটা বের করাটা বেশ জরুরি ব্যাপার। তাহলে আমাদের তুল্যরোধ কিন্তু বের হয়ে গেছে। দেখেন দুটো জিনিস আমরা শিখে ফেলছি। একটা হচ্ছে কি, যে হারানো ভোল্টেজ বা নষ্ট ভোল্টেজ কি জিনিস, এবং তুল্যরোধ কি জিনিস, কখন তুল্যরোধ কিভাবে ক্যালকুলেট করতে হয়। সো একটা ছোট এক্সাম্পল নিয়ে আসি আমরা। ধরেন আমি একটা তুল্যরোধ বের করতে শিখাই আপনাদেরকে। খুব সিম্পল, ধরেন এখানে একটা রোধ আছে, এই রোধের মান 10 ওহম। তারপরে আরো দুটা রোধ আছে এখানে, এই দুইটা রোধের মান 20 ওহম 20 ওহম। এরপরে এখানে আরো তিনটা রোধ যুক্ত করে দিই, 30 ওহম 30 ওহম 30 ওহম। আপনাকে জিজ্ঞেস করা হলো এ থেকে বি এর মধ্যে তুল্য রোধ কত। জিজ্ঞেস করলো এ ও বি এর মাঝে তুল্য রোধ কত। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, খেয়াল করেন প্রথম যে রোধটা আছে, এই রোধটা হচ্ছে আরন। এখানে দুইটা রোধ একত্রে আছে, এই দুইটা রোধ প্যারালাল করলে তুল্য রোধ বের হবে, এটা হচ্ছে R2। আর এখানে তিনটা রোধ আছে একত্রে, এই তিনটা রোধ একত্রে করলে একটা তুল্য রোধ আসবে R3। তাহলে আমার অ্যাকচুয়ালি তিনটা রোধ R1 R2 এবং R3 তিনটা সিরিজে আছে, R1 R2 R3। তাহলে মোট যে রোধটা RS, এইটাই কষ্ট হচ্ছে তিনটার যোগফল R1 প্লাস R2 প্লাস R3। এখন R2 কত, চলেন R2 আগে বের করি। 1/R2 ইকুয়ালস টু 1/20 প্লাস 1/20। দেখেন প্যারালালি থাকলে একটু আগে দেখাইছি যে ইনভার্স করে যোগ করতে হয়। তাহলে 1/R2 সমান 1/20 প্লাস 1/20। এখান থেকে R2 বের হবে 10। আবার 1/R3 ইকুয়ালস টু 1/30 প্লাস 1/30 প্লাস 1/30। তাহলে এখান থেকে R3 বের হবে 10। তাহলে RS হচ্ছে 10 10 10। টোটাল তুল্য রোধ হচ্ছে 30 ওহম। এখন এই তুল্য রোধ জানা থাকলে যদি আমি কোষের ভোল্টেজের মান জানি, বর্তনীর মোট প্রবাহ তখন আমরা জেনে যাব অ্যাকচুয়ালি। সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধটা বর্তনীর আচরণ বোঝার জন্য খুব জরুরি। এখন আপনাদেরকে আমি দুটো জিনিস পড়াবো আজকে। আর একটাকে বলা হয় বিভব বিভাজক, আর একটাকে বলা হয় তড়িৎ বিভাজক। কেন জিনিসগুলো লাগবে সেটাও আমি বলবো, কারণ হচ্ছে এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটু 2টা মিনিটের জন্য ব্রেক নিব, আবার পানি পিপাসা পেয়েছে, একটু ওয়েট করেন আপনারা, আমি আসছি 2 মিনিট। আচ্ছা, থ্যাংক ইউ ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য। আসেন, আমি আপনাদেরকে বিভব বিভাজক পড়ানোর আগে আমি কোষের বিভব পার্থক্য বা তড়িৎচালক শক্তির একটু গল্প বলি। মানে তড়িৎচালক শক্তিটাকে আমি একটা গল্প আকারে বলি, বুঝতে সুবিধা হবে। ধরেন আমি আমি ইলেকট্রন, এবং আমার কোনো টাকা পয়সা নেই। সো যদি আমার টাকা পয়সা না থাকে, আমার মানে হচ্ছে সঙ্গে কোনো টাকা পয়সা থাকে না। এবার আমি বাসা থেকে বের হয়ে, ধরেন আরামবাগে আমার একটা ক্লাস আছে, এরপর শাহজাহানপুরে একটা ক্লাস আছে, তারপর আমি আবার বাসায় ফিরবো। তাহলে আমি
আমার বাসা থেকে শুরু করে প্রথমে যাব আরামবাগ পর্যন্ত, আমাকে একটা সিএনজি ভাড়া দিতে হবে, তাহলে আমার এই সিএনজি ভাড়ার টাকাটা আমি নিলাম। তারপর এখান থেকে কোথায় যাব? শাহজাহানপুর যাব। তাহলে আরামবাগ টু শাহজাহানপুর যাওয়ার জন্য আরেকটা সিএনজি ভাড়া গেল, দুইটা সিএনজি ভাড়া। এখন কি শাহজাহানপুর থেকে আবার বাসায় ফেরার জন্য আরেকটা সিএনজি ভাড়া লাগবে না? কয়টা সিএনজি ভাড়া লাগবে? তিনটা সিএনজি ভাড়া লাগবে। সো জিনিসটা খেয়াল করেন, আমি একটা ইলেকট্রন, আমার বাসাটা হচ্ছে একটা কোষ, আমার বাসাটা হচ্ছে পাওয়ার হাউস। টাকা পয়সা কই রাখে মানুষজন? ব্যাংকে রাখে, ঠিক আছে, কিন্তু ধরে নেন ব্যাংক ট্যাঙ্ক নাই, আপনি টাকা পয়সা বাসায় রাখছেন, বাসা থেকে টাকা নিয়ে বের হবেন। তাহলে আপনি যখন সকালে বাসা থেকে বের হবেন, দুনিয়ার কেউ আপনাকে কোনো সাপোর্ট দিবে না, আপনি কিন্তু আপনার নিজের যে টাকা সেই টাকা দিয়েই যেতে হবে, আসতে হবে। এবং দুনিয়ায় সিএনজি ছাড়া আর কিছু নাই। সো এক্সট্রা কোনো ফ্যাক্টরস আইনান না। ভাই হাইটা হাইটা তো যাইতে পারি, ভাই হাইটা হাইটা যাওয়ার জন্য এনার্জি লাগে, কতটুকু এনার্জি লাগে সেটা ক্যালকুলেট করতে হবে। সো আপনি যেহেতু হেঁটে যাবেন না, সিএনজি তে যাবেন, সিএনজির ভাড়াটা মিটারেই ওঠে ফিক্সড। মানে এইখানে আবার ভাই এক এক সিএনজি তো এক এক ভাড়া নাই, এটাও চিন্তা করেন না যে এখানে আদর্শ ভাড়া। আমার বাসা থেকে আরামবাগের ভাড়াটা সবসময় একটা আইডিয়াল, আমি কিন্তু বারবারে কি বলতেছি, আদর্শ আইডিয়াল কোর্স নিয়ে চিন্তা করতে বলতেছি। সো আমি আমার বাসা থেকে তাহলে আরামবাগ যেতে ধরেন 10 টাকা লাগবে সিএনজি ভাড়া, ওইখান থেকে শাহজাহানপুর যেতে ভাড়া লাগবে হচ্ছে 5 টাকা, 15 টাকা। আবার শাহজাহানপুর থেকে বাসায় আসার জন্য ভাড়া লাগবে 20 টাকা। তাহলে 15, 20, 35 টাকা নিয়ে যদি আমি বের না হই, বাসায় ফিরতে পারবো? পারবো না। রাস্তার মাঝখানে সিএনজি লাগানো ফেলাই দিয়ে কবে আপনি এখানে বসে থাকেন। সুতরাং আমার তাহলে এই যে দেখেন, কোর্স থেকে যে এনার্জিটুকু আমি পাচ্ছি, বাসা থেকে যে পরিমাণ টাকা নিয়ে বের হচ্ছিলাম 35 টাকা, এই টাকাটা খরচ করে আমি বাসায় ফিরতেছি শূন্য হাতে। আবার পরের দিন 35 টাকা নিয়ে বের হচ্ছি, ঘুরে আসতেছি শূন্য হাতে। সুতরাং জিনিসটা হচ্ছে এরকম, ইলেকট্রন কোষের সঙ্গে হাত পাতে, টাকা দেন, কোষ ইলেকট্রনে দেয়, নে বাপ এনার্জি দিলাম, ইলেকট্রন এবার ঘুরে এসে আবার হাত পাতে, টাকা দেন। সো ইলেকট্রন আসলে প্রত্যেকটা পাকে, মানে প্রতিবার কোষের মধ্যে যখন ঘুরে আসে, সে এনার্জি যা তাকে দেওয়া হয়েছিল পুরোটা নষ্ট করে, নষ্ট করে এসে তারপর বলে আবার দেন। সুতরাং এই যে রোধ গুলো আছে, এই রোধ গুলো হচ্ছে ভোল্টেজটা নিয়ে নেয়। তাহলে এবার আমি একটু অ্যানালজি দিয়ে চিন্তা করি আপনাদেরকে। আমি আমার বাসা থেকে প্রথমে গেছি কোথায়? আরামবাগ। তাহলে বাসা থেকে আরামবাগ পর্যন্ত একটা রোধ, এই রোধে একটা এনার্জি ব্যয় হয়েছে, 10 টাকা গেছে। আরামবাগ থেকে আমি গেছি শাহজাহানপুর, আর একটা রোধ 5 টাকা ব্যয় গেছে, মানে 5 ভোল্টেজ নষ্ট হয়েছে। শাহজাহানপুর থেকে আমার বাসা আর একটা রোধ, তাহলে একটা কোষে 3টা রোধ যদি সংযুক্ত থাকে, 3টা রোধের মধ্যে মোট যে এনার্জি বা ভোল্টেজ, সেটা কে সাপ্লাই দিচ্ছে? কোষ সাপ্লাই দিচ্ছে। তাহলে কোষের সঙ্গে যতগুলা রোধ সিরিজে যুক্ত, দেখেন এই ইভেন্ট গুলা কি সিরিজ না? আমি আমার বাসা থেকে প্রথমে কোথায় গেছি? শাহজাহানপুর গেছি, সরি আরামবাগ গেছি। আরামবাগের পরে শাহজাহানপুর, শাহজাহানপুর থেকে আমার বাসায়, সিরিজ ইভেন্ট, একটার পরে আরেকটা যখন হচ্ছে, তখন সবগুলা ভোল্টেজ যোগ করে আমি মোট ভোল্টেজ পাচ্ছি। সেটা কিন্তু সিরিজে আমি দেখছি, দেখাইছি। সো আশা করি এখন আপনারা ইনশাল্লাহ বুঝতে পারছেন। এবং সেকেন্ড আরেকটা জিনিস দেখেন, সিরিজে যদি থাকে, একটা ঘটনার পরে আরেকটা ঘটনা, ঘটনা কে ঘটাচ্ছে? আমি ঘটাচ্ছি। তাহলে আমি একটা ইলেকট্রনই কিন্তু মুভ করতেছি, একাধিক ইলেকট্রন নাই এখানে। তাহলে সিরিজে কারেন্টটা সবসময় কি হবে? সেম হবে, প্রত্যেকটা রুটের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্ট অফ ইলেকট্রনস ফ্লো করবে। সো এইবার চলেন আমরা তাহলে এই জিনিসটাকে একটু ফর্মুলেট করব। সুতরাং আমরা ধরেন এইখানে আমি আপনাদেরকে এখন যেটা শিখাবো সেটা হচ্ছে বিভব বিভাজক বা ভোল্টেজ ডিভাইডার। এই জিনিসটা ব্যাপক কাজের জিনিস। সো কোথায় কিভাবে কাজ করবে জিনিসটা, সেটা আমি আপনাদেরকে শিখাবো। তার আগে একটা বর্তনী আঁকি, ধরেন একটা বর্তনী আঁকলাম। এই বর্তনীতে ধরেন একটা, দুইটা, তিনটা রোধ, একটা কোষ আছে, ওই যে আবার আদর্শ কোষ, অভ্যন্তরীণ রোধ নাই। তাহলে কোষের তড়িৎচালক শক্তি হচ্ছে ই। এখানে রোধটা আর 1, এখানে রোধটা আর 2, এদিকে রোধটা আর 3। তাহলে আর 1 এর দুই প্রান্তে যে ভোল্টেজটা আছে, আর 1 এর মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে, আই পরিমাণ কারেন্ট, এর মধ্যে ভোল্টেজ ব্যয় হবে ভি 1। আর 2 এর মধ্যে ভোল্টেজ ব্যয় হবে ভি 2। আর 3 এর মধ্যে ভোল্টেজ ব্যয় হবে কত? ভি 3। এখন একটা জিনিস দেখি, ভি 1 ইকুয়ালস টু আই ইন্টু আর 1। ভি 1 সমান কত? আই ইন্টু আর 1 না? এখন আই মানে কি? মোট প্রবাহ। এখানে মোট প্রবাহ কত?
মোট তড়িৎচালক শক্তি ই ডিভাইডেড বাই মোট রোধ R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R1 ইন্টু R1 শেষ। এটি আসলে ভোল্টেজ ডিভাইডার বা বিভব বিভাজক। মানে বিভব বিভাজকের উদ্দেশ্যটা হচ্ছে সিরিজে যদি কতগুলা রোধ সংযুক্ত থাকে তাহলে প্রতিটা রোধের ভোল্টেজ বের করে দিবে আমাকে। আবার রিপিট করতেছি, সিরিজে যদি কতগুলা রোধ সংযুক্ত থাকে তাহলে প্রতিটা রোধের ভোল্টেজ কত সেটা আমরা বের করতে পারবো কি দিয়ে? বিভব বিভাজক দিয়ে। এখন যদি সিরিজে এন সংখ্যক রোধ যুক্ত থাকে, এন সংখ্যক রোধ যুক্ত থাকলে যে কোনো রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, এটাকে যদি আমরা ভিআই দ্বারা সূচিত করি, ভিআই সমান আই ইন্টু আর আই। দেখেন আর1 রোধের জন্য আমার যে ভোল্টেজটা ছিল সেটা ভি1, তাহলে আর আই রোধের জন্য ভোল্টেজটা কি হবে? ভিআই। ভিআই তাহলে আই, কারেন্টটা হচ্ছে মোট কারেন্ট, মোট ভোল্টেজ ই ডিভাইডেড বাই সবগুলো রোধের যোগফল না? তাহলে আমার যদি এন সংখ্যক রোধ যুক্ত থাকে, দেখেন R1 প্লাস R2 প্লাস R3 এভাবে Rn পর্যন্ত যদি করি, R1 প্লাস R2 প্লাস R3 এইভাবে যদি Rn পর্যন্ত যাই, সেটাকে কিভাবে লেখা যায়? সামেশন অফ আর আই, যেখানে আই এর মান 1 থেকে n। আপনারা পরিসংখ্যান, বিস্তার, পরিমাপ এবং সম্ভাবনা নামে গণিতে একটা চ্যাপ্টার আছে, আপনাদের সেকেন্ড ইয়ারেই পড়বেন। সো ওই চ্যাপ্টারে যে এই জিনিস পড়বেন এবং ক্লাস 8-এও আপনারা পরিসংখ্যানে এটা পড়ার কথা, যে সামেশন মানে বোঝানো হয় কি? যোগ। আর আই সমান 1 থেকে n দিয়ে বোঝানো হচ্ছে যে আই এর মান 1 থেকে শুরু করে n যে প্রত্যেকটা এলিমেন্টকে কি করব? যোগ করব। তাহলে সামেশন অফ আই সমান 1 থেকে n আর আই, আর এখানে কি আছে? একটা আর আই আছে, আই আর আই। সো এটা হচ্ছে আমার তাহলে বিভব বিভাজক বা ভোল্টেজ ডিভাইডার। এবার প্রশ্ন হচ্ছে, ভাইয়া বিভব বিভাজক কেন দরকার? এই আজাইরা ফালতু জিনিস আমরা কেন পড়তেছি? অবশ্যই এটার একটা প্রয়োগ আছে, সেই প্রয়োগটাই চলে যাব আমি, যে বিভব বিভাজক আমার কেন দরকার হচ্ছে, ভোল্টেজ ডিভাইডার কেন দরকার। আপনারা যখন ক্লাস 9-10-এ এই তড়িৎ প্রবাহ বর্তনীটা পড়ছেন, তখন আপনারা একটা রেটেড ভোল্টেজ পড়ছেন। তো আমি আগে একটু রেটেড ভোল্টেজ বুঝাই নেই। রেটেড ভোল্টেজ অ্যান্ড রেটেড পাওয়ার। রেটেড ভোল্টেজ কাকে বলে, রেটেড পাওয়ার কাকে বলে? কোন তড়িৎ যন্ত্রের গায়ে, কোন তড়িৎ যন্ত্রের গায়ে যে ভোল্টেজ লেখা থাকে তাই তার রেটেড ভোল্টেজ। আর রেটেড ভোল্টেজে তড়িৎ যন্ত্র সংযুক্ত করলে তা যে পরিমাণ ক্ষমতা ব্যয় করে তাই রেটেড পাওয়ার। খেয়াল করেন, রেটেড ভোল্টেজ হচ্ছে যে ভোল্টেজে লাগালে আমি সবচেয়ে বেশি ক্ষমতা পাবো, সেটাই হচ্ছে রেটেড ভোল্টেজ। তার মানে কি, রেটেড ভোল্টেজে আপনি ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছেন। সুতরাং একটা তড়িৎ যন্ত্রকে যদি রেটেড ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজে সংযুক্ত করি, যন্ত্রটা পুড়ে যায়। তাহলে কোন যন্ত্রকে রেটেড ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজে সংযুক্ত করলে
যন্ত্র অতিরিক্ত ক্ষমতার কারণে পুড়ে যাবে। সো তাহলে মাথায় রাখেন, রেটেড ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজে কোনো যন্ত্রকে কখনোই লাগানো যাবে না। তাহলে সর্বোচ্চ যে ভোল্টেজে একটা যন্ত্রকে সংযুক্ত করা যাবে সেই ভোল্টেজটাকে আমরা কি বলছি? রেটেড ভোল্টেজ বলতেছি। আশা করি এটা ইনশাল্লাহ সবাই বুঝছেন। এখন আমার কোনো একটা যন্ত্র ধরেন ম্যাক্সিমাম একটা ভোল্টেজ নিতে পারে, কিন্তু কোষ তার থেকে বেশি ভোল্টেজের। আমি একটা প্রবলেম ক্রিয়েট করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম তৈরি করি বোঝানোর জন্য। ধরেন একটি বাতির গায়ে 8 ভোল্ট 12 ওয়াট লেখা আছে। 12 ভোল্ট এর একটি কোষের সাথে বাতিটি কি ব্যবস্থায় সংযুক্ত করলে তা সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করবে? প্রশ্নটা খেয়াল করেন। আমার একটা বাতির গায়ে লেখা আছে কত? 8 ভোল্ট 12 ওয়াট। তার মানে বাতিটা কোনোভাবে 8 ভোল্টের থেকে বেশি ভোল্টে লাগানোই যাবে না। আপনি যদি 8 ভোল্টের বেশি ভোল্টে লাগান সে কি হবে? পুড়ে যাবে। কেন? কারণ আমার রেটেড ভোল্টেজটা কত ভোল্ট? 8 ভোল্ট। এখন 8 ভোল্টে যদি বাতিটাকে আমরা লাগাই তাহলে সে কত ওয়াট ক্ষমতা ব্যয় করবে? 12 ওয়াট। আমার কাছে কোষটা আছে ঘোড়ার ডিমের 12 ভোল্টের, তো গ্যাঞ্জাম হয়ে গেল। 12 ভোল্টের একটা কোষ থেকে আমি যদি 8 ভোল্টের বাতিকে সাপ্লাই দিতে যাই সে তো পুড়ে মারা যাবে। আমি তো পুড়তে চাচ্ছি না, আমি না পুড়ে সর্বোচ্চ উজ্জ্বলতা ব্যয় করতে যাচ্ছি। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, 12 ভোল্টের মধ্যে আমি 8 ভোল্ট দিব কাকে? বাতিকে। বাকিকে আরো 4 ভোল্ট রয়ে গেছে না? এখন একটু আগে আমরা দেখছি সিরিজে যদি যুক্ত থাকে কতগুলা যন্ত্র, কতগুলা রোধ, প্রত্যেকের মধ্যে ভোল্টেজটা কি আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে যায় না? তো আমার বাতিটা যে আছে, ধরেন বাতিটা, এই বাতিটার একটা রোধ হচ্ছে R1, বাতির রোধ হচ্ছে R1। এরপরে আমি আরেকটা রোধ যদি R2 এমন ভাবে নিয়ে আসি যে বাইরের যে কোষটা আছে, এখানের যে কোষটা, কোষ দিবে আমাকে 12 ভোল্ট, কিন্তু 12 ভোল্টের 8 ভোল্ট বাতি পাবে, বাকি 4 ভোল্ট রোধটা পেয়ে যাবে। তাহলে কি কেউ পুড়তেছে? জিনিসটা খেয়াল করেন। আমার বাতির ভোল্টেজ বলা আছে 8 ভোল্ট, কিন্তু কোষ প্রবাহ, সরি, কোষের যে ভোল্টেজ সেটা দেওয়া আছে কত ভোল্ট? 12 ভোল্ট। তাহলে বাতির মধ্য দিয়ে 8 ভোল্ট যদি পাঠাইতে হয়, বাকি 4 ভোল্ট একটা রোধের মধ্য দিয়ে পাঠিয়ে দিতে হবে। সুতরাং আমরা যেটা করতে পারি যে একটা রোধ সিরিজে নিয়ে আসলাম, এই বাতির সঙ্গে সিরিজে একটা রোধ নিয়ে আসলাম। তাহলে এই যে 12 ভোল্টের কোষ থেকে আমি যদি 8 ভোল্ট পাঠাই এই বাতির মধ্যে দিয়ে, 4 ভোল্ট পাঠাই রোধটার মধ্যে দিয়ে, তাহলে কিন্তু বাতিটার কি হচ্ছে না? পুড়ে যাচ্ছে না। সুতরাং আমাদের এখন তাহলে কাজ যেটা, সেটা হচ্ছে এই যে R2 রোধের মান বের করা, R2টা কত সেটা বের করা। এখন দেখেন বাতির জন্য P1 এটা হচ্ছে 12 ওয়াট, V1 এটা হচ্ছে 8 ভোল্ট। তাহলে P সমান V²/R, P1 সমান V1² R1। তাহলে এই যে প্রথম বাতিটা R1 রোধের, এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 8 ভোল্ট। তাহলে তার যে ক্ষমতা P1 সমান V1²/R1, এখান থেকে R1 এর মানটা আমরা পেয়ে যাব, R1 = V1²/P1। V1², 8² ডিভাইড বাই P1 হচ্ছে কত? এখানে 12 ওয়াট, 64 ডিভাইডেড বাই 12। সো 64 ডিভাইডেড বাই 12, 5.33 ওহম। এখন আমার কার মান বের করতে হবে? R2 এর মান বের করতে হবে। এবার দেখি, V1 = IR1,
এবার V1 হচ্ছে 8 ভোল্ট, কারেন্ট I ইন্টু R1 কত 5.33, তাহলে I কারেন্টটা হবে 8 ডিভাইডেড বাই 5.33, আয়ন হবে I হবে 1.5 অ্যাম্পিয়ার। কিন্তু I ইকুয়ালস টু আবার E ডিভাইডেড বাই R1 প্লাস R2, তাহলে 1.5 ইকুয়ালস টু E 12 ডিভাইডেড বাই R1 জানি আমি 5.33, R2 কত আমি জানি না, প্লাস R2। সো এখান থেকে সলভ করলে R2 এর মান বের হয়ে যাবে। এইটা একটা পদ্ধতি, মানে এটা হচ্ছে একদম ইলাবোরেট পদ্ধতি। কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখাই, মানে কিছু জিনিসপত্র আছে না, ধুমধাম দেখে অ্যান্সার করে ফেলা যায়, মানে লিটারালি ধুমধাম দেখে অ্যান্সার করে ফেলা যায়। মানে ধরেন অ্যাডমিশন টেস্টে পুরাটাই হচ্ছে স্মার্টনেস। অ্যাডমিশনে কারা ভালো করে? ভালো ছাত্ররা না, শুধু ভালো ছাত্র না, স্মার্ট ছাত্ররা। দেখেন অ্যাডমিশন টেস্টের জন্য এটা সলভ করি। দুইটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কি ভিন্ন কারেন্ট যাবে না একই কারেন্ট যাবে? তাহলে এখানে যে কারেন্টটাই, এখানে সে একই কারেন্টটাই। তাহলে কারেন্ট যদি সেম থাকে, দেখেন প্রথম রোধের মধ্যে দিয়ে 8 বাই ভোল্টেজ ডিভাইড বাই রোধ R1 ইকুয়ালস টু দ্বিতীয়টার মধ্যে দিয়ে সেম কারেন্ট 4 ডিভাইডেড বাই R2, তাহলে এখান থেকে R2 ইকুয়ালস টু হাফ R1। অঙ্ক শেষ। R1 এর মান বের করে রাখছেন, R1 এর মান বের করে থাকলে R2 এর মান বের হয়ে গেছে। কিন্তু এটা বোর্ড পরীক্ষায় করেন না, কারণ অনেক সময় বোর্ডের অনেক টিচার আছে ওনারা ইলাবোরেশন চায়। আমি অনেক সময় আপনাদেরকে অ্যাকচুয়ালি শর্ট বা এই যে জাস্ট কনসেপ্ট দিয়ে ধুম করে টুক করে সমাধান করে ফেলা যায়, এই জিনিসটা অনেক সময় আমি দেখাই না। এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য তুলে রাখেন, এটা বোর্ড পরীক্ষায় করেন না আপনারা, ঠিক আছে? যাই হোক, এখন আমরা অ্যাকচুয়ালি মানে হচ্ছে আবার মানে বোর্ড পদ্ধতিতেই পড়ালেখা করি। সো আজকে তাহলে এই বিভব বিভাজক পর্যন্তই থাক। দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আমি যখন আপনাদেরকে পড়াচ্ছি, আপনাদেরকে এখন আমি যতদূর সম্ভব ডেপথ ডিটেলসে নিব। আমি খেয়াল করেন, মানে আমি আপনাদের একটা ফর্ম দিছিলাম, ফর্মটা মোটামুটি অনেকেই সাবমিট করছেন, 40 জনের মতো সাবমিট করছেন মনে হয়, আলহামদুলিল্লাহ। অধিকাংশই দেখলাম যে অ্যাবাউট মি সেগমেন্টে অনেকে অনেক কিছু লিখেন নাই। সো আসলে অ্যাবাউট মি সেগমেন্টটা আমি আপনাদেরকে বলছিলাম আমি আপনাদেরকে ফোন দিব, আমি ব্যস্ততার কারণে আন্তরিকভাবে দুঃখিত, মাত্র কয়েকজনকে ফোন কল দিতে পারছি, এরপর আর আমি ফোন কল দিতে পারি নাই। সো এই ফর্মটা আমি এই কারণে দিছি যে যারা ফর্মটা পূরণ করবেন আমি ওই অ্যাবাউট মি সেগমেন্ট দেখে একটা ধারণা পাবো, পরে আমি ইনশাল্লাহ ফোনে কথাবার্তা বলবো আপনাদের সঙ্গে, বলবো ইনশাল্লাহ, নিয়ত আছে, নিয়ত করেই ওই জিনিসটা ঠিক করছিলাম। সো আমি কথাবার্তা বলবো ইনশাল্লাহ পরে এক সময়। আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, দেখেন আমি পড়ানোর সময় কিছু কিছু জিনিস ইন্টেনশনালি স্কিপ করি, মানে একেবারে ইন্টেনশনালি স্কিপ করি। কেন স্কিপ করি? কারণ হচ্ছে দেখেন, মানে আমার কাছে পড়ালেখাটা হচ্ছে সামষ্টিক একটা জিনিস, শুধু ফিজিক্স পড়ে বিদ্বান হবেন এই টাইপ কনসেপ্ট আমার না। আপনার এই সেকেন্ড ইয়ারে বসেও আপনাকে কয়টা সাবজেক্ট পড়তে হচ্ছে? ফিজিক্স সেকেন্ড পেপার, ম্যাথ সেকেন্ড পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, বায়োলজি, বোটানি জুলজির অর্ধেক অর্ধেক, তারপর হচ্ছে বাংলা সেকেন্ড পেপার, ইংরেজি পেপার, আইটি। তার মানে আপনাকে 7টা পেপার পড়তে হচ্ছে। এখন এই 7টা পেপার যদি পড়তে হয়, আপনি একটা সাবজেক্টের পিছনে কতটুকু টাইম ব্যয় করতে পারবেন সেটাও কিন্তু একটা ইস্যু। সো আমি অলওয়েজ চেক অ্যান্ড ব্যালেন্সের কথা চিন্তা করি। আমি মানে অ্যাজ এ হোল পুরো জিনিসটা চিন্তা করতে পছন্দ করি, যে অ্যাজ এ হোল গোটা জিনিসটা আমার যদি ভালো হয় তাহলে আমি একটা ভালো রেজাল্ট পাবো। কিন্তু আমি ফিজিক্সে দুর্দান্ত হতে যে আমার ম্যাথে উইকনেস থাকলো বা কেমিস্ট্রিতে উইকনেস থাকলো, তখন কিন্তু অ্যাজ এ হোল আমি ভালো রেজাল্ট পাবো না। এই জন্য কিছু কিছু জায়গায়, যেমন ধরেন বইয়ে আপনারা দেখবেন স্থির তরিতে এই খোলস টোলস নিয়ে অনেক কিছু করছে, আমি পড়াই নেই। কেন ভাইয়া পড়াই নাই? দেখেন, খোলস যে বোঝার নিজে থেকে বুঝবে, যে বোঝার না তার আমি বুঝাতে পারবো না। সো নিজ দায়িত্বে পড়েন। আবার বলতেছি, একটা খোলকের জন্য কোথায় বিভব কত হবে, প্রাবল্য কত হবে, এইটা যদি আপনি না বুঝেন পড়ে, তাহলে আপনার বোঝা হবে না। কিছু জিনিস কেউ কাউকে বুঝাইতে পারে না, এগুলোর কনসেপ্ট গুলা নিজের ধরে ধরে বুঝতে হয়। সো যদি এখন এরকম হয় যে খোলসের কনসেপ্টটা আপনি বুঝতেছেন না, বাদ দেন, এটা আপনার লাগবে না, না এখন লাগবে না, অ্যাডমিশন টেস্টের সময় লাগবে। সো এইটা একটু আপগ্রেডেড টপিক এখন আপনাকে দিয়ে রাখছে। জিনিসটা অনেকটা এরকম যে ক্লাস 5-এ পড়ার সময় ক্লাস 7-এর একটা ম্যাথ আপনার সামনে আসলো, ওই 7-এর ম্যাথটা আপনি অ্যাভয়েড করে গেলেও আপনি সুন্দর মতো 6-এ উঠে যাবেন, ভালো রেজাল্ট করে উঠে যাবেন। 7-এ যেই 7-এর ম্যাথটা করেন, তাহলে খোলকের জন্য যে প্রাবল্যটা হবে, ওই প্রাবল্যটা আপনি অ্যাকচুয়ালি আন্ডার গ্রেডে উঠেই পড়েন, ডাজন্ট ম্যাটার। আরো একটা জিনিস আছে, যেমন ধরেন গাউসের সূত্রে আমি কিছু জিনিস পড়াই নাই, দেখাই না, আমার না খুবই বিরক্ত লাগে এগুলা। কেন বিরক্ত লাগে? আমি আপনাদেরকে একটা সোর্স দেখাই,
এদিকেই থাকার কথা। মানে ওই দিন আমি খুঁজে বের করলাম যে আমি তো ওই কোচিং টোচিং এর সঙ্গে জড়িত থাকাকালীন প্রচুর বইপত্র আমার বাসায় ছিল। আমার বাসায় এক গাঁটে এখনো বই আছে। এই যেমন একটা বই এখানে আছে, এই যে বইটা দেখায়, IITG 2006 ফিজিক্স। সো এই বইটার মধ্যে না বিদঘুটে কিছু প্রবলেম আছে, বিদঘুটে প্রবলেম। সো আমি যেটা দেখলাম যে অনেক, মানে হচ্ছে, দুঃখিত, কোচিং নিয়ে আমি কখনো নেগেটিভ কথা বলতে চাই না, আমি কোচিং নিয়ে নেগেটিভ কথা বলবো না। অনেক ভাইয়ারা, অনেক স্যাররা এই সব বই থেকে প্রশ্ন তুলে দিয়ে তারা আপনাদের মাথা খারাপ করে দেন। এখন এটা কি আপনার সিলেবাসের বই? তাহলে এটা থেকে কেন করবেন? বাদ দেন না। হ্যালিডে রেসনিক ওয়াকার থেকে প্রবলেম কেন করবেন? আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনার সিলেবাসের মধ্যে যেটুকু আছে সেটাতে আপনি আগে দক্ষ হন। আর এই টাইপ বইগুলো কে পড়বে? যে নিজে নিজে পড়তে পারবে সে পড়বে। এইটা পড়ানোর জন্য আপনি মাস্টার রেখে পারবেন না। এটা ভাইবেন না যে এইটা যে ভাইয়া পড়াচ্ছে সেই ভাই আমার কোনো উপকার করতেছে। সেই ভাইয়া বা সেই স্যার আপনার তলা খুলে দিচ্ছে। কেন তলা খুলে দিচ্ছে? আপনি আপনার ডেভেলপমেন্ট বাদ দিয়ে আপনি লং জাম্পের প্রিপারেশন নিচ্ছেন। লং জাম্প ভালো করার জন্য আগে দৌড়াইতে শিখতে হয়। আপনি দৌড়াইতে শিখেন না, আপনি লং জাম্প দিতে যাচ্ছেন। তো একজন লং জাম্প যে দিবে তার দৌড়ের সময় গতিশক্তি অর্জন করতে হবে না, আমি আপনাকে দৌড়াইতে শেখাচ্ছি যে গতিশক্তি অর্জন করেন। যে দৌড়াইতে পারে সে লং জাম্প দিতে পারে, কিন্তু যে দৌড়াইতে পারে না তাহলে আমি সারাদিন লং জাম্প প্র্যাকটিস করালেও লাভ নাই। কারণ কি? খেয়াল করেন, ভালো মতো খেয়াল করেন, লং জাম্পে আপনি কত দূরত্ব যাবেন সেটা ডিপেন্ড করবে দুইটা জিনিসের উপরে। নাম্বার ওয়ান, হাউ মাচ কাইনেটিক এনার্জি ইউ আর গেইনিং, পিওর ফিজিক্স। আপনি কতটুকু কাইনেটিক এনার্জি গেইন করতে পারবেন, এক। আর দুই নম্বর হচ্ছে আপনি লাভ দেওয়ার সময় এই এনার্জিটাকে কিভাবে কনভার্ট করবেন, কত কোণে লাভ দিবেন। এখন আমার মতো মোটা সোটো ব্যক্তি জীবনে লং জাম্প দেওয়া কিছু করতে পারবে না। তো আমি যতই ফিজিক্স বুঝি লাভ নাই, কারণ আমি তো দৌড়াতে পারবো না, হাঁপায়ে যাবো। সো আপনাকে তাহলে আগে দৌড়াইতে শিখতে হবে লং জাম্প দেওয়ার জন্য। সো আমি আপনাদের চেষ্টা করতেছি দৌড়টা ভালো মতো যাতে শিখেন। সো দৌড়টা শিখেন ঠিক মতো। এবং একটা জিনিস খেয়াল করেন, ভালো দৌড়বিদ হওয়ার জন্য মোটা হইলে চলে নাকি স্লিম হইতে হয়? স্লিম হইতে হয়। মাথায় যদি বেশি নলেজ থাকে, এটা একটা প্রবলেম সামটাইমস। কেন প্রবলেমস? আপনি সহজ প্রবলেমকে তখন কঠিন ভাবে চিন্তা করবেন। আরে না, এর মধ্যে একটা ঘাপলা আছে রে। এই ঘাপলা কি? এই যে এর মধ্যে একটা ঘাপলা আছে, ঘাপলাটা কি? দেখতে যেয়ে দেখবেন যে আপনার সহজ প্রবলেম আপনি জটিল করে ফেলছেন। সো আমি বলবো অ্যাপ্রোপ্রিয়েটনেসে থাকি আমরা, যে সিলেবাসে যা আছে সেটুকু আমরা কাভার করি, সেটার উপরে দক্ষতা অর্জন করি। এরপরে অ্যাডভান্স ম্যাটেরিয়ালস গুলো অবশ্যই আপনি দেখবেন। আমি দেখতে নিষেধ করতেছি না কাউকে, কিন্তু সেগুলো নিজ দায়িত্বে দেখবেন। যদি দেখেন যে না, আমার এইচএসসির সিলেবাস, বুয়েট ভর্তি পরীক্ষার কোশ্চেন সুন্দর মতো সলভ করতে পারতেছি, কিন্তু ওইখানে যে আটকে যাচ্ছি, দ্যাট মিনস ওটা আমার জন্য না, বাদ দেই। প্রেশার না নেই, মাথাটাকে প্রেশার না দেই। কারণ হচ্ছে একটা ক্লাস 5 এর বাচ্চা 7 এর ম্যাথ না পারলে তার মন খারাপ করার কিছু নাই। সো এটা কাইন্ডলি একটু বুঝেন আপনারা, যে যে প্রবলেম গুলা বইয়ে আমার সিলেবাসের অন্তর্ভুক্ত না, বুয়েট ভর্তি পরীক্ষায় গত 20 বছরের যে প্রশ্নগুলো কখনোই আসে নাই, যে ম্যাথ গুলা হ্যালিডে রেসনিক ওয়াকার বা এই যে এই টাইপ আইআইটি জি এর বই দেখালাম, আরো কিছু বইপত্র আছে চারপাশে, খুঁজলেই পাওয়া যাবে। মানে আমার এই যে টেবিলের তলা ভর্তি বই, পিছনে এই যে আলমারির ওটার নিচেও 2 তাক ভর্তি বই, বাসা ভর্তি বইপত্রে ভরপুর, প্রচুর ফিজিক্স বই আছে, প্রচুর ফিজিক্স প্রবলেম ইনশাল্লাহ আমি আপনাদেরকে করাইতে পারবো। বাট কোশ্চেন হচ্ছে সেটা আপনার জন্য কার্যকর হবে কিনা। ওকে, অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন। কোনো প্রশ্ন নাই যেহেতু, সেহেতু ঠিক আছে। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট দিন। আমি নেক্সট দিন আপনাদেরকে পড়াবো হচ্ছে তড়িৎ বিভাজক। সো নেক্সট ক্লাস, আজকে হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতিবার দেখাবে। আর ফর্মটা এখনো যারা পূরণ করেন নাই কাইন্ডলি পূরণ করে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।